এই দৃশ্যটি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়লো। এই চরের মানুষ কিন্তু এখনো গ্রামের বাজারে আসছেন এবং বাজারে এসে টিভি দেখছেন, টিভিতে বাংলা সিনেমা দেখছেন। সবার বাড়িতে হয়তো টিভি নেই, অনেক বাড়িতে হয়তো বিদ্যুৎও নেই। বাজারে এসে তারা কিন্তু তাদের এই বিনোদনের খোরাকটি জোগাচ্ছেন। দেখুন, আপনি আমি অনেক সময় শক্ত বিছানা ছেড়ে নরম বিছানা খুঁজি, নরম বালিশ খুঁজি, কিন্তু মানুষ তাদের বেঁচে থাকার তাগিদে এরকম একটি ঘরও থাকছেন এবং তারা খুশি, তারা স্বাচ্ছন্দ্যের সাথেই থাকছেন। আবার ভেঙে যাচ্ছে, আবার অন্য কোথাও যে বাড়ি করছেন। তো এটি আসলে জীবন। আমি আমার বয়স যখন 6 বছর তখন থেকেই নদী ভাঙন শুরু হয়। তৎকালীন সময় থেকে দেখতে পাচ্ছি যে আসলে নদী ভাঙাটা যে কি কষ্টের ব্যাপার। আমি আমার এতটুকু জীবনে 4 বার নদীতে বাড়ি ঘর ভেঙেছে আর কি। যমুনা নদীর মাঝে বিস্তীর্ণ চরাঞ্চল নিয়ে গঠিত চৌহালি উপজেলা। এটি মূলত সিরাজগঞ্জ জেলার একটি প্রাচীন ঐতিহ্যবাহী এলাকা। এটি যমুনা নদীর তীরবর্তী একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যা প্রাচীনকাল থেকে কৃষি ও নদী পরিবহন কেন্দ্রিক জীবনযাপনের জন্য পরিচিত। যমুনার ধারা পরিবর্তনের ফলে এই উপজেলায় নিয়মিত ভাঙনের সৃষ্টি হয়, যা এখানকার মানুষের জীবনকে কঠিন করে তোলে। অঞ্চলটি একসময় বাঘার থানা নামে পরিচিত ছিল। এটি মূলত যমুনার ভাঙন ও পলির দ্বারা গঠিত চরের কারণে একটি বিচ্ছিন্ন ও দুর্গম এলাকা হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধের সময় এখানকার মানুষ সাহসিকতার সঙ্গে লড়াই করেছিল। চৌহালি উপজেলায় কৃষিপ্রধান পেশা এবং ধান, পাট ও সবজি চাষ এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তি। নদী ভাঙন ও বন্যার মতো প্রাকৃতিক চ্যালেঞ্জ সত্ত্বেও এখানকার মানুষ তাদের সংগ্রামী জীবনযাপন ধরে রেখেছে। এই উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে রয়েছে অসংখ্য ছোট ছোট চর। এর মধ্যে একটি হলো চর পাত্রাইল, যা নতুন চর নামে পরিচিত। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে নাগরপুরের ভূতের মোড় ঘাট থেকে পাইকসার ঘাটে নেমে মোটরবাইক নিয়ে এই চরে প্রবেশ করেছিলাম। তাই এই পর্বে নতুন করে সেই প্রসঙ্গে না গিয়ে চলুন বন্ধুরা সরাসরি ঘুরে দেখি চর পাত্রাইলের মানুষের জীবনযাত্রার সংক্ষিপ্ত কিছু চিত্র। এরপর আমরা নদীর ঘাট পার হয়ে চর হাপানিয়ার ভিতরে প্রবেশ করব এবং সেখানকার মানুষের জীবনযাত্রাও আপনাদের সামনে তুলে ধরব। এই বাড়িগুলো কি নতুন উঠছে না আগে থেকে ছিল? আপনারা কত বছর যাবত আসছেন? এইবার আসছেন আপনারা না? আপনার বাড়ি কোনটা? এই যে এই বাড়িটি মনে হচ্ছে নতুন, এখনো বাড়িতে মানুষজন ওঠেনি। এখন এটা আসে নাই, তাই না? যে ওনাদের বাড়ির নদী ভেঙে গেছে, নদীতে ভেঙে বাড়ি নিয়ে গেছে, তো ওনারা এখানে আবার নতুন করে ঘর তুলছেন। তো এটিও যে খুব বেশি দিন টিকবে এরকম মনে হচ্ছে না, কারণ খুব কাছাকাছি চলে এসেছে। এখানে দেখলাম নদীর অংশ, তো হয়তো যে কোনো মুহূর্তে এটিও ভেঙে পড়ে যেতে পারে। আপনি কি ঘাটে যাবেন? ওই পারে একটা ঘাট আছে না? এই সোজা গেলেই তো পাবো না? চরে হাঁটছি আর মনে হচ্ছে চরে বাড়িঘর যেমন কম, তেমনি করে কিন্তু চরে মানুষজনও কম মনে হচ্ছে। হয়তোবা প্রতিটি বাড়িতে একজন করে মহিলা মানুষ রয়েছেন। বাড়ির পুরুষটি যিনি থাকেন সে কাজে গেছে। কোথায় দিবেন? কাছেই? ও আচ্ছা, বাড়িতে নিয়ে যাচ্ছেন না? ইন্টারমিডিয়েট পাস করছি এবার। এখানে কলেজ আছে? এখানে কলেজ নেই, সোহালি কলেজ আছে। আপনি এখান থেকে নৌকায় যেতে হবে। মেন ভূতের মোড় যেটা বলে, ভূতের মোড়ের উত্তর পাশে বাড়ি ছিল আমাদের। এইবারে জীবনটা কষ্ট না একটু? একটু চলাফেরা তো কষ্টই। বাজার ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান নাই, লেখাপড়ার দিক, ছোট ভাই বোন লেখাপড়ার দিক কষ্ট। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করে ভালো মানুষ হন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
পুরো উপজেলা এটাই হচ্ছে চৌহালি, আর এই উপজেলার বিভিন্ন অংশকে বিভিন্ন চরের নামে ডাকা হচ্ছে। এই অংশটি নতুন করে উঠেছে, জেগেছে, যার কারণে এটি হচ্ছে চর পাত্রাইল। তো এইটিকে অনেকে নতুন চরও বলে থাকে। কৃষিজ কাজের পাশাপাশি বালুময় পথে ঘোড়ার গাড়ি দিয়ে যাত্রী পারাপার করে এই চরের অনেকেই জীবিকা নির্বাহ করে থাকেন। আপনাদের ঘোড়া কয়টা ভাইয়া? একটাই? একটাই। আচ্ছা, এই ঘোড়াকে কি খাওয়ান ভাই? ভুসি খাওয়ান না? এখন কি গাড়ি নিয়ে বের হবেন, ঘোড়ার গাড়ি নিয়ে? আচ্ছা, এটা আপনাদের বাড়ি না ভাই? গরু পালেন আপনারা? আচ্ছা, কেমন আছো বাবু? ভালো নাই তুমি না? লজ্জায় লাল হয়ে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের বাড়ি। আমি আপনাদের বাড়িটা একটু ঘুরে দেখতেছি ভাই। এরে বাবা, এ তো রাগে ফুসফুস করতেছে। দেখুন, আপনি আমি অনেক সময় শক্ত বিছানা ছেড়ে নরম বিছানা খুঁজি, নরম বালিশ খুঁজি, কিন্তু মানুষ তাদের বেঁচে থাকার তাগিদে এরকম একটি ঘরও থাকছেন এবং তারা খুশি এবং তারা স্বাচ্ছন্দ্যের সাথেই থাকছেন। আবার ভেঙে যাচ্ছে, আবার অন্য কোথাও যে বাড়ি করছেন। তো এটি আসলে জীবন। কি করো তুমি? এটা আপনাদের রান্নাঘর? এই রান্নাঘর আপনারা নিজের হাতে করছেন না? আর এই টিনের ঘর নিজের হাতে মিস্ত্রি দিয়ে না? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? ধান শুকাচ্ছেন না? আন্টি ভালো আছেন? হ্যাঁ, এটা কি ধান আন্টি? আমন ধান। আমন ধান। একটু মোটা মনে হচ্ছে আন্টি। হ্যাঁ, একটু মোটা মনে হচ্ছে। এটার ভাত তো মনে হয় খুব মজা, তাই না আন্টি? আপনারা এই ভাতই খান? আমরা এই বাতি আচ্ছা, আপনারা এই ধান কিনছেন না? তারপরে কি চাল ভাঙাবেন এটা? কিছু করা হয়েছে না, স্যার, ধান রাখা। আচ্ছা আচ্ছা। আন্টি, এই চরে থাকেন, কেমন লাগে? ভালোই লাগে, আমার ভালো লাগলে থাকা লাগবে। দেহা নাই, পয়সা নিয়ে আমরা বাড়ি। আপনার বাড়ি কখনো ভাঙছে এর আগে? হ্যাঁ, বাড়ি ভাঙ্গালা ওই চরে যা লইছি আমরা। এই চরে ছিল বাসা আগে? ওই পারে ছিল, নদীর পারে না? ভেঙে গেছে, পরে আবার ওদিকে চলে গেছেন? হয়, পাত্রাল গেছি। ও, এটা নতুন চর তাই না? হ্যাঁ চর পাত্রাইল। এই ভাঙা গড়া নিয়ে জীবন চলছে না? হ্যাঁ। চর ছেড়ে কি উপরে যেয়ে থাকা যায় না আন্টি? ডাঙায় যেয়ে হ্যাঁ, ওই পারে যেয়ে থাকা যায় না চর ছেড়ে? তোমার জমা 8 টাকা কম খানে অর্থ অর্থ নাই না? না, কিছু নাই। বন্ধুরা, যে অংশটি ঘুরলাম এতক্ষণ, এটি নতুন চর বা চর পাত্রাইল নামে পরিচিত। ছোট নৌকা পার হয়ে আরেকটি অংশে যাওয়া যায়। সেখানে যে সেখানকার জায়গার নাম তো জানবো এবং সেইখানকার মানুষের সাথে একটু কথা বলে সেইখানকার জীবন আচার একটু দেখার চেষ্টা করব। আপনাদের বাসা এই চরেই? হ্যাঁ, আগে কোথায় ছিল বাসা? আগে পাত্রাল ছিল। এইটার নামই নাকি চর পাত্রাইল? হয়, সামনে পাত্রাল। এখন কোথায় থাকেন? নদীতে ভাঙে গেছে, এই যে বাড়ি এবার। ওই পারে? ওই মসজিদের সামনে। আচ্ছা, ওই পারের মানুষজন মানে এই পারের চেয়ে একটু ভালো আছে নাকি? হ্যাঁ, এইবার একটু আটালো আছে, একটু ভালো আছে। আমারও এখানে খালি ধুইতে। আপনাদের কয়টা গরু আছে আপনার? গরু আছে ছোট বড় দুটি। একটু আমাকে বলেন তো, এই চরের মানুষের জীবনযাপন কেমন? কিভাবে মানুষজন বসবাস করতেছে এই চরে? কি কি সুবিধা, কি কি অসুবিধা? সুবিধা, চরে কষ্ট। নদী ভাঙ্গা এলাকা, মনে করেন কি কষ্ট। এই যে এখানে ভাঙ্গে গেছিল,
যাই এই যে ভাঙ্গিকে যা উপর বাড়ি নিছি, আজ 10-12 বছর ধরে বাড়ি নিছি, আবার ভাঙ্গে গেলে আবার আরেক জায়গা যাওয়া লাগবো। এতে এরকম সুখ শান্তি। আমরা মানুষের জমিতে হেঁটে রাখছি, রাইহে মানুষকে দিছি 20,000 দিছি, দিয়ে মানুষের জমিতে বাড়ি করে আসি। এইভাবে আরো কষ্টের উপর আরো কষ্ট। আমার কাছে কিচ্ছু নাই, এইরকম সমস্যা। আমি আমার বয়স যখন 6 বছর তখন থেকেই নদী ভাঙন শুরু হয়। তৎকালীন সময় থেকে দেখতে পাচ্ছি যে আসলে নদী ভাঙাটা যে কি কষ্টের ব্যাপার। আমি আমার এতটুকু জীবনে 4বার নদীতে বাড়ি ঘর ভেঙেছে আর কি। তারপর থেকে যে নদীতে বসবাস করা যে কিরকম কষ্টকর সেটা আসলে বসবাস না করলে বোঝা যাবে না। পরিস্থিতি এমনও হয়েছিল যে মানুষ রাত্রি ঘুমাইছে, অথচ এই ঘুম অবস্থায় ঘুম বাদ দিয়ে তাদেরকে কিন্তু বাড়িঘর ভাঙার জন্য লোকজনকে ফোন করতে পানি চলে এসেছে। পানি চলে এসেছে। চর পাথরাইলের মানুষের দুঃখ কথা শুনতে শুনতেই চেপে বসলাম হাপানিয়া ঘাটের খেয়া নৌকায়। আমার সাথে আরো অনেকেই খেয়া নৌকায় উঠছেন। এবার আমাদের গন্তব্য চর হাপানিয়ায়। আপনারা কি হেঁটে আসছেন এই চরের মাঝখান দিয়ে? আপা আচ্ছা আচ্ছা। কি নিয়ে গেছিলেন এগুলা? দুধ বিক্রি করে আসছেন না? এখন কই যাবেন? এখন সোল বাজার। সোল বাজার কি দুধ কিনতে পাওয়া যায়? কিনতে পাওয়া যায়, সকালে কিনি। তারপর ওগুলো আবার কোথায় বিক্রি করেন? ক্যামেরা বাজারে বিক্রি করি, নদীর ওই পারে। নদীর ওপারে। বন্ধুরা, হাপানিয়া ঘাটে নেমে এখন হাপানিয়া গ্রামের ভিতরে যাচ্ছি। এটিকে হাপানিয়া চর বলেই অভিহিত করে থাকেন স্থানীয় মানুষজন। আরো ভিতরে যদি যাওয়া যায়, সলো বাজার, এরকম বিভিন্ন নাম করা বাজারগুলো এখানে রয়েছে। তো এই সবগুলো গ্রাম কিন্তু ঘুরে দেখার তীব্র আকাঙ্ক্ষা আমার মনের ভিতর থাকা সত্ত্বেও সময় স্বল্পতার কারণে কিন্তু এগুলো ঘুরে দেখা আমার পক্ষে সম্ভব নয়। তবে হাপানিয়ার আশেপাশের যেই মানুষজনগুলো রয়েছে তাদের জীবনযাপন একটু দেখার ইচ্ছা আমার রয়েছে। তো তাদের সাথে কথা বলবো এবং এই গ্রামটি ঘুরে দেখবো। এটা দিয়ে কি করেন? জমিতে জমিতে না? হ্যাঁ, ওই ফসল বুনায় রে যদি গুদা গুদে গাছ হয় ওই নাই ও এটা দিলে ঘাসগুলো মরে যায়? গাছ। এই গ্রামের এই ছোট ছোট ঘরবাড়িগুলোতে বিশেষ মায়া রয়েছে। এই ঘরবাড়িগুলো দেখতে সুন্দর লাগে। এই ঘরবাড়িগুলোতে থেকেও বেশ একটা প্রশান্তি। কিন্তু বরাবরই বলতেই হচ্ছে, আমাদের কাছে যেটা প্রশান্তি, চরের মানুষের কাছে কিন্তু সেটাই কষ্ট। ভাই এগুলো কি গাড়িতে চাউল? কই নেবেন এগুলা? আসসালামু আলাইকুম। এটা আপনাদের মসজিদ? আমাদের না, আমাদের বাড়ি সোলের। আচ্ছা আচ্ছা, এই এলাকার মসজিদ না এটা? হ্যাঁ, এটা সোলের বাজারের মসজিদ। নদী পার হয়ে হাপানিয়ায় প্রবেশ করে কিছু দূর হাঁটার পরেই পৌঁছে গেলাম হাপানিয়া বাজারে। এই পারের জীবনটা চর পাথরাইলের চেয়ে অনেকটাই ব্যতিক্রম। চর পাথরাইলের বিরান বালুচরে মানুষের বসবাস নতুন হলেও এপারের মানুষজনের বসবাস সেই বহুকাল আগে থেকেই। হাপানিয়া বাজারে প্রবেশ করতেই আমার কাছে মনে হলো হয়তোবা কোনো এক 80 কিংবা 90 দশকের গ্রামীণ বাজারে চলে এসেছি। এই দৃশ্যটি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়লো। গ্রামের এই চরের মানুষ কিন্তু এখনো
গ্রামের বাজারে আসছেন এবং বাজারে এসে টিভি দেখছেন, টিভিতে বাংলা সিনেমা দেখছেন। একটি আনন্দের জায়গা এটি। সবার বাড়িতে হয়তো বা টিভি নেই, অনেক বাড়িতে হয়তো বা বিদ্যুৎও নেই। বাজারে এসে তারা কিন্তু তাদের এই বিনোদনের খোরাকটি জোগাচ্ছেন। কি দোকান ভাই? কম্পিউটার। আচ্ছা, কি কি করেন কম্পিউটারের? মোবাইলে মেমোরি কার্ডে লোড করেন গান টান? জি। কেমন চাহিদা আপনার এগুলোর? মোটামুটি। গ্রামের ছেলেরা এসে মেমোরি কার্ড দিয়ে দেয়, তারপর গান লোড করে দেন? জি। ফোন সার্ভিসিং করেন? জি। ও, এখন ফেসবুক ইউটিউব তো চলে আসছে, আপনাদের এলাকায় ইন্টারনেট আছে? জি আছে। তারপরও কি গানের লোড কি চলে এখনো? এখনো চাহিদা আছে না? আচ্ছা, খুব ভালো। এই যে ভোটারের আবেদন করা হয়, তারপর জন্ম মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করা হয়, মেমোরি কার্ড লোড করা হয়। ভাই, অনেক ভালো লাগলো। একটি ছোট্ট বাজার, হাপানিয়া বাজার। এই বাজারে কিন্তু সেই 90 দশকের যে একটি ঐতিহ্য সেটি রয়েছে। অনেকে প্রশ্ন করবেন, আপনি কি 90 দশকের বাজার দেখেছেন? আমি 90 দশকের বাজার দেখিনি, কিন্তু 90 দশকের যে দৃশ্যগুলো বিভিন্ন পুরাতন ভিডিওতে আমরা দেখতে পাই বা আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা ছিল তাদের কাছে শুনতে পাই, ঠিক তেমন জিনিসই কিন্তু এখানে এসে দেখতে পেলাম, যেটি অন্যান্য শহরগুলোতে দেখা যায় না। চরের ভেতরে এখনো কিন্তু সেই দৃশ্যই চোখে পড়লো। চর পাঁচরাইলের যে চরটি ছিল সেটি দুর্গম একটি চর। নদী ভাঙ্গা মানুষগুলো সেখানে বাড়িঘর করে থাকছেন, বসবাস করছেন। আর এটি পুরো দস্তুর একটি গ্রাম এবং দীর্ঘদিন ধরে এই গ্রামের ঐতিহ্য যে টিকে রয়েছে, এই গ্রামে প্রবেশ করলে কিন্তু সেটি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। বালু দিয়ে গঠিত দুর্গম এই চরাঞ্চলের ভেতরের রাস্তাগুলো বালুময়, যেখানে হাঁটাচলা করা দীর্ঘদিনের অভিজ্ঞতা ছাড়া অনেকটা কষ্টসাধ্য। তবুও চরবাসী দিনের পর দিন এই প্রতিকূলতার সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে বালুময় পথ ধরেই ছুটে চলে। চরের বালুর উপর চলাচলের জন্য তাদের প্রধান যানবাহন ঘোড়ার গাড়ি এবং স্থানীয় যুবকদের মোটরসাইকেল। তবে ঘোড়ার গাড়ি বা মোটরসাইকেলে চলার সাধ্য সবার নেই, তাই বেশিরভাগ মানুষই প্রতিদিন চরের এপার থেকে ওপারে পাড়ি জমায় পায়ে হেঁটে। চর মানেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। দীর্ঘদিনের নদীর পলি জমে চর গঠিত হওয়ায় চরের কিছু জমি অত্যন্ত উর্বর। এই জমিতে চাষ করা হয় নানান জাতের সবজি। আবাদ করি আপনার সর্ষে, রাই, মাসকালই, খেসারি, আবার ইরি। এগুলো প্রচুর হয় এই চরে, না? হ্যাঁ, এই চরে কম কম মনে করেন জমি ভালো না, যেগুলো ভালো সেইগুলো মনে করেন আবাদ করি। ও আচ্ছা, কেমন লাগে এই চরের জীবন? চরে জীবন আমার জীবনই চরে খাইকে, ওই যে বেশ ফাঁকে যেতে ভালো লাগে না। যদি বালি হয় তা ওই দেশের মানুষ আমরা এই দেশে থাকার ইচ্ছা। চরের মায়া, চরের মাথায় তো যেতে পারি না। বাপ দাদা থাকছে এই দেশে। অনেকের ঘর ভেঙে যায় নদীর কিনারে যারা আছে। নদী আমরাই তো, আমার বয়সে 7 ভাঙ্গা দিছি। 7 বার? 7 বার ভাঙছি। তারপর ওই মনে করেন এই চরে তো ওই চরে, ওই চরে তো ওই চরে, নদী আসে ভেঙে যায়। কিন্তু এই চরের মায়া ছাড়া যায় না, না? চরের মানে বাপ দাদার জমি জমা আছে কিছু, ওগুলো থেকে করে যাম, বোঝেন না। আর এরকম টাকাও নাই যে আমরা লাখপতি না যে টাকা জমি কিনে বাড়ি করে বসে রইলাম। আমার জীবন এই চরেই কেটে দিব। আপনি প্রতিদিন কি করেন? ঘোড়ার গাড়ি চালাই। ঘোড়ার গাড়ি চালান? আর অবসর সময়? অবসর সময় এমনি বাড়িতে বসে থাকি। মাছ ধরেন? ও টুকটাক। কি মাছ পান? এই বোয়াল টোয়াল আবি যাবে। বোয়াল মাছ পান? মাছ বিক্রি করেন না আপনারা? না, খাওয়ার জন্য। কেমন লাগে চরের জীবন? ভালোই। ভাঙে কেমন? ভাঙ্গার কথা কইলে তো মানে জান বাঁচে না। তার মানে আমরা বাইরে থেকে দেখি শান্তিতে আছে, কিন্তু আসলে শান্তিতে নাই চরের মানুষ। রাস্তাঘাট নেই, কোনো কিছু নাই, নদী ভাঙ্গা বাড়ি ঘর, 1010 বছর বসবাস করা যায় না। আর শান্তি কি অশান্তি? ভালো আছেন? অনেকক্ষণ ধরে দেখতেছেন আমার? হ্যাঁ, ওই যে ওইখানে দেখছি, তাই তো করতেছি, একে তুমি এখন দেখতেছি। এটা হচ্ছে ভাইয়ের বাসা, না? হ্যাঁ, আমার ঘর হইলো এটা। আপনি কি কি কাজ করেন ভাই? আমি তো কৃষি কাজ করি, মানুষের বাড়ির কামলা জামলা দিই। এইভাবে জীবন চলে, না? এই যে জাল, জাল দিয়ে মাছ ধরেন নাকি? হ্যাঁ। ও, আপনার ঘর বাড়ি কি কখনো ভাঙছে? আমরা কয়বার ভাঙলে হিসাব ছাড়া হিসাব নাই, না? আবার বসবো না, বসবো না।
না আমাকে এই যে আমাকে চেয়ার দিয়েছে বসতে, কিন্তু বসবো না। এই যে রান্নাঘর, এই যে রান্নাঘর, তারপর এখানে অনেক গরু পালেন না? আচ্ছা আচ্ছা, এইখানে আবার আরেকটা ঘর, এটা আরেকজনের না? এই ছোট ঘরটা আপনার? আপনার ঘরে একটু যেয়ে দেখি। এই যে দেখুন, এটি হচ্ছে ওনার ঘর, উনি এই ঘরে বসবাস করেন। 4-5 জনের বসবাস এই ঘরে? কয়জন আপনার সন্তান? আমার 3 ছেলে। 3 ছেলে, আর হচ্ছে আপনার 3 ছেলে, মা আর আপনার ওয়াইফ, আপনি, তার মানে হচ্ছেন আপনারা 6 জন এই ঘরেই থাকেন। কিভাবে থাকেন এই ঘরে? নিচে ঘরে আসলে সবচেয়ে বড় বিষয় কি জানেন, মানুষের সুক্রিয়াটা হচ্ছে সবচেয়ে বড়। এই যে দেখেন, আপনারা একটা রুমের ভিতর সবাই থাকেন 6 জন মানুষ। হয়তোবা অনেকের কাছে এটা মনে হবে একটা আজগুবি ব্যাপার মনে হবে, কিন্তু আপনারা হাসি মুখে বলতেছেন এটা। তার মানে মনের ভিতর থেকে আপনারা এটা মেনে নিছেন এবং এর ভিতর থেকে আপনার সুক্রিয়া করতেছেন। আমরা সেটাই। আর আমরা কয়জন এটা করি বলেন? আমরা বলি যে আমাদের একটু শক্ত বিছনা হলে আমরা আরো নরম বিছনা খুঁজি, তাই না? না না, ওইটা আমি আমাদের বলতে আমি সব মানুষের কথা বলছি, সব মানুষের কথা বলছি। মনে করেন এই ঘরের মধ্যে দালানো গাছে বিল্ডিং যাওয়া লাগবে 3-3.5 হাত মাটির তলে। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? এই দুর্গম চরেও এরকম বাচ্চাদের পড়ার জন্য মাদ্রাসা করে রাখা হয়েছে। এই চরের বাচ্চারা এসে এই মাদ্রাসায় পড়াশোনা করছেন। এই চরে নাকি স্কুলও রয়েছে, কিন্তু আসলে পায়ে হেঁটে হেঁটে এত বিস্তীর্ণ চর ঘুরে দেখা সত্যি একটি চ্যালেঞ্জের ব্যাপার। আর সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে প্রায়, হয়তো আর বেশিক্ষণ এই চরে অবস্থান করতে পারবো না, তো খুব দ্রুত আবার ঢাকার দিকে রওনা করতে হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথায় যাচ্ছেন? এই যে ভিডিও করতেছে আপনাদের গ্রামে একটু। কি করেন আপনি? কি করবো? আচ্ছা, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, বালুর চরের মায়ার বাঁধনে বাধা পড়ে থাকা মানুষগুলোর এই প্রাণের চরে নির্দিষ্ট কোনো পাকা সড়ক না থাকলেও বালুর উপর দিয়ে গড়ে ওঠা বিস্তীর্ণ চর যেন পুরোটাই তাদের মনের বিচরণ ভূমি। চরের বাড়িঘরগুলো খুবই সাদামাটা। চরের মানুষগুলোকে দেখলে মনে হয় তারা যেন অল্পতেই খুশি। এই জীবনে রয়েছে নানা রং, তা হয়তোবা এই চরে না আসলে জানতেই পারতাম না। হাঁটতে হাঁটতে আজ আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে। ঢাকায় ফিরে যেতে হবে, তাই আর বেশিক্ষণ দেরি না করে আবার পেছনের পথ ধরে ফিরে এলাম হাঁপানিয়া বাজারে। বাজারের মানুষগুলো কিছু বলতে চায়, তাই আরো কিছু সময় নিয়ে শুনলাম তাদের কথাও। মানে কোনো হাসপাতাল নেই, একটা হাসপাতাল আছে মেডিকেল, সেখানে মনে করেন কোনো ডাক্তার নেই। আর এরপর দেখা গেছে মনে করেন যেমন কারেন্ট তো নাই, কি মোবাইলের নেটওয়ার্ক মানে সবচেয়ে বেশি হয়েছে, মানে কোনটা থেকে কোনটা কোনো অংশ কম না, সবটাই বই যাবে। আপনাদের সবচাইতে বেশি জরুরি আমার কাছে যেটা মনে হয়, আপনাদের এখানে যদি একটা পল্লী চিকিৎসা কেন্দ্র হইতো এবং আপনাদের মোবাইলে একটা টাওয়ার হইতো, তাহলে আপনারা ঢাকার মানুষের সাথে যোগাযোগ রাখতে পারতেন। হাসপাতাল আছে কিন্তু আমাদের স্বাস্থ্যকর্মী নেই, এখানকারকে এখানে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। বিদ্যুৎ নাই, কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে সোলার আছে, সোলারে আমরা চলতেছি। দিন যায় দিন আসে, বেলা যায় ফুরিয়ে, পাখি সব দিন শেষে ডানা মেলে নিরে। ছুটে চলা প্রতিদিন কত পথ বাকি আর, নিঃশেষ গোধূলি রাত্রি পিছুতার। বন্ধুরা, মায়ার চরের আজকের এই মায়াবী গল্পটি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মতামত কমেন্ট করে আমাকে জানিয়ে দিন। আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। সবার জন্য অনেক অনেক শুভকামনা।